তারা সবাই বলেছেন স্পষ্ট করে। আমি শুধু অন্য একটা কথা বলি, সেটা হচ্ছে এরকমই একটা এপ্রিল মাসে আজ থেকে 100 বছর আগে রবীন্দ্রনাথ রক্তকরবী লিখছিলেন, এবং রক্তকরবী এমন একটা নাটক যা যুগে যুগে কালে কালে বারবার তার মানে পাল্টে পাল্টে গেছে। বিভিন্ন সময়ে রক্তকরবী হয়েছে, আপনারা জানেন। যখন 2006 সালে ইংল্যান্ডে রাউন্ডফ্রি বলে একজন ডিরেক্টর রক্তকরবী করছেন। ভোটের স্বার্থ না থাকলেও এশায়ারে নাম্বার দেওয়া নাগরিকদের পাশে জন উদ্যোগ। বছরের প্রথম দিন বর্ষবরণ হলো, তবে ছবি আঁকা, গান, নাটক, আবৃত্তি সবেতেই প্রতিবাদ। নদিয়ার শান্তিপুরে পয়লা বৈশাখের দিনে এক ব্যতিক্রমী প্রতিবাদ কর্মসূচির আয়োজন করল স্বেচ্ছাসেবী সংগঠন জন উদ্যোগ। জন উদ্যোগ মূলত একটি রাজনৈতিক সামাজিক সংগঠন যারা ভোটের রাজনীতিতে অংশগ্রহণ না করলেও সাধারণ মানুষের সমস্যা নিয়ে সারা বছর কাজ করেন। এই প্রেক্ষাপটেই পয়লা বৈশাখের দিন বুধবার 5টায় শান্তিপুর ডাকঘর বাসস্ট্যান্ডে এক নাগরিক সমাবেশের আয়োজন করা হয়। মূল দাবি ছিল ভোটাধিকার হরণকারী এশায়ার প্রক্রিয়া বাতিল করা। সব মিলিয়ে উৎসবের আবহে নাগরিক অধিকারের প্রশ্নকে সামনে এনে শান্তিপুর জন উদ্যোগের এই কর্মসূচি ভিন্ন মাত্রা দেখিয়েছে উপস্থিত জনগণকে। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। মানুষের মুখে যে হাসিটা থাকবার কথা ছিল তা নেই। একটা শ্রেণীর কাছে স্বার্থ চরিতার্থ করবার একটা মুহূর্ত এসেছে, আর একটা শ্রেণী তাদের কাছে যেটা এসেছে সেটা আমি শান্তিপুর জন উদ্যোগকে ধন্যবাদ জানাচ্ছি। আগে একটু ধন্যবাদ দিয়েই নেই। পুরো রাজ্য জুড়ে যখন বিভিন্ন সংগঠন চুপ করে বসেছিল, আমি আজকেও কলকাতা থেকে আসছি এবং গতকালও কলকাতা পার্ক সার্কাস ধর্ণা মঞ্চে আমাদের প্রতিনিধি দল ছিল, কিন্তু পুরো রাজ্যে পরবর্তীতে অনেক তোলপাড় হয়, এসআইআর নিয়ে অনেক কথাও, কিন্তু শান্তিপুর জন উদ্যোগ এটা একটা অন্যতম সংগঠন। আমার কাছে মনে হয়েছে যে একেবারে শুরুর দিক থেকে কণ্ঠসোচ্চার রেখেছে, এবং সেই কণ্ঠসোচ্চার রাখাটা তাদের এই ভাষার মাধ্যমে প্রকাশ পাচ্ছে, যেখানে লেখা হচ্ছে নাচে ওই কাল বসে কি কাটাবি কাল বসে কি। অর্থাৎ একদিক দিয়ে যেমন কাল বসে কি ঝড়ের মাধ্যমে শুকনো ডাল, অপ্রয়োজনীয় ডাল গাছগুলি থেকে ভেঙে মাটিতে মিশিয়ে দেয়, তেমনি বাংলার মাটিতে, ভারতবর্ষের মাটিতে এইরকম সাম্প্রদায়িক শক্তি, নাগরিক বিরোধী সমাজ, নাগরিক গোষ্ঠী, সব বিরোধী গোষ্ঠী সমাজ, তারা মাথাচাড়া দিয়ে উঠেছে। আজ যেন এই কবিতার লাইন বড্ড প্রাসঙ্গিক হয়ে উঠেছে যে আজকের দিনে বাংলার মাটিতে আমাদের মতো মানুষকে ঠিক ওই রকম শক্ত হাতে, মজবুত হাতে প্রতিরোধ এবং বিরোধিতা গড়ে তুলবার একটা সময় এসেছে, যার কারণে কাটাবি কাল বসে কি, অর্থাৎ কবি সেই সময় বলছেন যে বসে থাকবার সময় নেই, বরং বাংলার মানুষকে একত্রিত হয়ে তাদের কণ্ঠকে সোচ্চার করার সময় এসেছে। বাকি কিছু কথা এসআইআর নিয়ে যদি বলা হয়, দেখেন এসআইআর এটা যারা করছে, যেভাবে করছে, এটা একটা প্রসঙ্গ। সেই মানুষগুলির চিন্তা চেতনা, তাদের ভাবনা, এটা একটা আলাদা বিষয়। কিন্তু সবচেয়ে লজ্জাজনক, ভারতবর্ষের মতো একটি দেশ, যে দেশটাতে আমার কাছে মনে হয় প্রাকৃতিক ভাবে কোনো কিছুর অভাব নেই, একটু নিজের স্বার্থ চরিতার্থ ছাড়া যদি গঠনমূলক ভাবে দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, তাহলে দেশটা অনেক উন্নতশীল রাষ্ট্রে পরিণত হতে পারে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, সেই স্বাধীনতার পরবর্তী থেকে আজ পর্যন্ত এসআইআর এর কাজ চলাকালীন আমার নিজের যেহেতু ছোটখাটো একটা অনলাইন সার্ভিসের দোকান আছে, সেখানে মানুষেরা আসছে, সেখানে দেখা যাচ্ছে যেটা ওরা আগে বলেছিল যে 2002 সালের লিস্ট অনুযায়ী ম্যাপিং করলে নাগরিকত্ব প্রমাণ হয়ে যাবে, কিন্তু দুঃখজনক হলেও সত্য 1966 সালের লিস্টে নাম রয়েছে। বিশেষ করে শান্তিপুরের মতো জায়গায় যদি কথা বলা হয়, প্রায় 4000 এর কাছাকাছি মানুষের নাম ডিলিট হয়েছে। কিন্তু যাদের ডিলিট হয়েছে, আমি নিজে ব্যক্তিগতভাবে তাদের সাথে কন্ট্যাক্ট করেছি, বেশিরভাগ মানুষের 2002 সালে নাম রয়েছে।
অথচ কাটলো কেন, কিসের জন্য কাটলো? এটা হচ্ছে সরকারের দুর্বলতা। কোন জায়গায়? এরা যে সফটওয়্যারের মাধ্যমে ম্যাপিং করছে, ওই সফটওয়্যারটা আনটেস্ট একটা সফটওয়্যার, যেখানে স্ক্যান করা হচ্ছে। সেই সফটওয়্যার সম্পর্কে খুব নির্বাচন কমিশন তারা নিজেরা সঠিক ধারণা রাখে না। ফলে তারা এই যান্ত্রিক একটা পরিকাঠামোর মধ্য দিয়ে বিচার করতে বসেছে যে কে নাগরিক আর কে নাগরিক নয়। কারা কারা উপস্থিত হয়েছিলেন? ডাকঘরে আজকে আমাদের এসআইআর বিরোধী প্রোগ্রামই ছিল। আপনারা জানেন, আপনারা সেগুলো দেখিয়েওছেন যে এসআইআর শুরু থেকে আমরা শান্তিপুর জন উদ্যোগের পক্ষ থেকে যে এই এসআইআর অগণতান্ত্রিক, অমানবিক এবং অন্যায়ভাবে চাপিয়ে দেওয়া হচ্ছে, তার প্রতিবাদে আমরা শান্তিপুর জন উদ্যোগ প্রথম দিন থেকে আমরা এসআইআরের বিরোধিতায় রাস্তায় নেমেছিলাম। এবং আপনারা জানেন, দেখেছেন যে এটা শুধু একটা প্রতিবাদেই সীমাবদ্ধ ছিল না, বিভিন্ন জায়গায় সচেতনতামূলক সভা করা হয়েছে, প্রচারপত্র বিলি করা হয়েছে, বিভিন্ন মহল্লায় গিয়ে আমরা ক্যাম্পেইন করেছি। শুধু তাই নয়, আমরা বিডিও অফিসে ডেপুটেশন করেছি, আমরা ডিএম অফিসে ডেপুটেশন করেছি। এবং এই এসআইআরের মাধ্যমে যে অ্যাডজুডিকেশন হয়েছে, তাদের যে অ্যাপিল করতে হয়েছে, সেই অ্যাপিলের সহায়তাতেও আমরা গোটা নদিয়া জেলার আমাদের যে যে জায়গায় পৌঁছতে পেরেছি, আমরা নদিয়া জেলা জুড়ে বেশ কিছু জায়গায় আমরা এই অ্যাপিলের কাজও করেছি। সেগুলো হয়তো প্রচারে আসেনি, ঠিক আছে, কিন্তু আমরা এই কাজগুলো করেছি। এসআইআরের বিরোধিতায় আমরা সর্বদাই ছিলাম রাস্তায়। আর আজকে পয়লা বৈশাখ, বাঙালির নববর্ষের সূচনার দিন, বাঙালির একটা আনন্দের দিন। কিন্তু সেই সময়ে দাঁড়িয়ে আমরা দেখছি আমাদের এই বাংলার 27 লক্ষ সহনাগরিক, যারা কমিশনের ভাষায় ম্যাপ, যাদের 2002-এর লিঙ্ক আছে, যাদের উদ্দেশ্যে জ্ঞানেশ কুমার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেছিলেন যে যাদের 2002-এর লিঙ্ক আছে, যারা ম্যাপড, তাদের কোনো কাগজ দেখাতে হবে না। কিন্তু আমরা দেখলাম প্রথম ধাপে তাদের লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণ দেখানো হলো, দিয়ে হিয়ারিংয়ে ডাকা হলো। গরিব গুরব মানুষ যাদের হিয়ারিংয়ে ডাকা হলো, তারা রোজগন্ডা কামাই করে তারা ছুটলেন সব কাগজপত্র নিয়ে বিডিও অফিসে। এরপরে তাদেরকে লজিক্যাল ডিসক্রিপেন্সি থেকে করা হলো আন্ডার অ্যাডজুডিকেশন করার পরে তাদের বিচারকরা তাদের বিচার করলেন। বিচার করার পর এক অদ্ভুত বিচার। আমরা জানি ভারতবর্ষের বিচার ব্যবস্থা সম্পর্কে আমরা যেটুকু ওয়াকিবহাল, তাতে করে আমরা জানি যে বিচার ব্যবস্থায় দুপক্ষের কথা শোনা হয়, এক পক্ষের কথা না শুনে একটা বিচার ব্যবস্থা অ্যাডজুডিকেশনে বিচার হলো। এবং তারপরে আমরা দেখতে পেলাম গোটা নদিয়া জেলার বিভিন্ন গ্রাম আমরা ঘুরেছি, সব গ্রাম ঘুরিনি, কিন্তু বেশ কিছু গ্রামে আমরা ঘুরেছি, আমরা দেখেছি, আপনারাও সংবাদ মাধ্যমে দেখিয়েছেন, পাসপোর্ট রয়েছে বাদ, জন্ম সার্টিফিকেট রয়েছে বাদ, 4 পুরুষ 5 পুরুষ ধরে এখানে আছে বাদ। এবং গোটা বাংলা জুড়ে এটা হয়েছে। আপনারা দেখেছেন নন্দলাল বসুর দৌহিত্র, আপনারা দেখেছেন কখনো 7 পুরুষ 8 পুরুষের বাসিন্দা যারা এখানকার, তাদের ওই সামান্য লজিক্যাল ডিসক্রিপেন্সি কারণ দেখিয়ে যেটা ঠিক করে নেওয়া যেত, সংশোধন করে নেওয়া যেত, তাদেরকে বাদ দেওয়া হয়েছে। যারা ম্যাপ ভোটার, তারা দীর্ঘদিন এখানে বাস করছেন, বংশ পরম্পরায় বাস করছেন, যাদের বৈধ কাগজপত্র রয়েছে, এই রকম মানুষ প্রায় 27 লক্ষকে বাদ রেখে কোট আনকোট গণতন্ত্রের সবথেকে বড় যজ্ঞ আমাদের আসতে চলেছে। তাই এই যে ভোট, এই ভোট মানুষকে বাদ দিয়ে, লক্ষ লক্ষ মানুষকে, একাধটা মানুষকে না, লক্ষ লক্ষ মানুষকে নির্বিচারে বাদ দিয়ে, তাদেরকে বিচারের তাদের প্রতি একদম অন্যায় অবিচার করে বাদ দিয়ে, তাদের ব্যতি রেখে এই যে ভোট পরিচালনা হচ্ছে, এবং তাতে সমস্ত রাজনৈতিক দল অংশগ্রহণ করছে। এখন দেখা যাচ্ছে যে যাদের ভোট বাদ গেছে, যারা ডিলিটেড হয়ে গেছেন, তাদের দিক থেকে রাজনৈতিক দলেরা মুখ ফিরিয়ে নিয়েছে, কারণ তারা এই ভোটে আর প্রাসঙ্গিক নয়। এটা চূড়ান্ত একটা অগণতান্ত্রিক। যারা গণতন্ত্রের কথা বলেন, রাজনৈতিক দলেরা গণতন্ত্রের কথা বলেন, গণতান্ত্রিক ব্যবস্থার কথা বলেন, এই চূড়ান্ত অগণতান্ত্রিক একটা ব্যবস্থাকে মেনে নিয়ে গণতন্ত্রের রাজস্ব যোগ্য চলতে পারে বলে আমরা মনে করি না। আমরা এর বিরোধিতা করছি। এই লক্ষ লক্ষ ভোটারকে, ম্যাপ ভোটার, বৈধ ভোটারকে বাদ রেখে এই যে গণতন্ত্রের উৎসব চলছে, এটা অত্যন্ত লজ্জার বাঙালির কাছে। তাই বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে তো এই নির্বাচন যতক্ষণ না পূর্ণাঙ্গ তালিকা তৈরি হচ্ছে, সঠিক তাদের কথায় সঠিক তালিকা তৈরি হচ্ছে, ততদিন পর্যন্ত তো বন্ধ রাখাও যেতে পারতো। তারা আবেদন তো কেউই করেননি। দেখুন, মুখে আবেদন আপনি যদি বলেন সকলেই করেছে। হ্যাঁ, আমরা শুনেছিলাম তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছিল যে না, এটা আমরা করতে দেবো না, হয়েছে। আমরা শুনেছি বামপন্থী দলগুলোর পক্ষ থেকে আগে ভোটার পরে ভোটের স্লোগান দেওয়া হয়েছিল, হয়েছে। আমরা দেখেছি নওশাদ সিদ্দিকী আমাদের বুঝিয়েছিলেন যে এসআইআর কোনো ব্যাপার নয়, এসআইআরে ভয় পাওয়ার কিছু নেই। আদতে আছে এসআইআরে কারা ভুক্তভোগী হলো।
এখন দেখতে পাচ্ছে। জন উদ্যোগ প্রথম দিন এই প্রশ্ন তুলেছিল, এবং মুখে যারা বিরোধিতা করছে তারা বিরোধিতার কথা বললেও আসলে কাজে তারা বিরোধিতা করছে না। যে বামপন্থীরা প্রথমে বলেছিল আগে ভোট আর পরে ভোট, তারাই প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করেছে। যে মুখ্যমন্ত্রী বলেছিলেন এসআইআর হতে দেবেন না, তারাও এই তালিকায় নেমে পড়েছেন। এখন বিরোধিতা এই ভোটকে যদি মান্যতা দিতে হয়, তাহলে এসআইআরকে মান্যতা দেওয়া হচ্ছে। তাহলে এই ভোটে যখন সকল দল অংশগ্রহণ করছে, রাজনৈতিক দল সমস্ত ডান বাম সমস্ত রাজনৈতিক দল যখন অংশগ্রহণ করছে এবং ভোট প্রক্রিয়ার মধ্যে তারা নেমে পড়েছে, তাহলে বকলমে তারা এসআইআরকে মেনে নিয়েছে। এই জায়গায় এসআইআরকে মান্যতা দিচ্ছে তারা। আমরা এসআইআরকে মেনে নিচ্ছি না, আমরা মনে করছি আপনারা কি কোনো রাজনৈতিক দল? না, আমরা কোনো রাজনৈতিক দল নই, আমরা কোনো ভোটের দল নই, কিন্তু জন উদ্যোগ একটি সামাজিক রাজনৈতিক সংগঠন। আপনারা দেখে থাকবেন যে আমরা রাজনৈতিকভাবে আমাদের বিভিন্ন সময় আমাদের রাজনৈতিক প্রতিক্রিয়া আমরা ব্যক্ত করেছি, প্রতিবাদ প্রতিরোধে অংশগ্রহণ করেছি। সাধারণ মানুষের স্বার্থে যখনই আঘাত লেগেছে, আমরা আমাদের ক্ষুদ্র সীমিত ক্ষমতা নিয়ে সেই কথাগুলো সাধারণ মানুষের হয়ে সেই আওয়াজ তোলার চেষ্টা করেছি। বিভিন্ন জায়গায় দেখেছেন আপনারা, স্মার্ট মিটার আন্দোলন নিয়ে দেখেছেন, হকার উচ্ছেদ নিয়ে দেখেছেন, আপনারা লকডাউন নিয়ে দেখেছেন, বিভিন্ন সময় মিড ডে মিলে ওটা একটা আলাদা সংগঠন আমাদের, সেটা আম্মার সংগঠন আলাদা। আমরা সেখানে কিছু লোক, আমাদের মধ্যে কিছু সদস্য আছেন তারা মিড ডে মিলের সংগঠক। হ্যাঁ, তাদের কথাও কেউ বলে না, তাদের কথাও কোনো ভোটে উঠে আসে না। 1.5 লক্ষ 2 লক্ষ লোক মিড ডে মিলের কাজ করেন পশ্চিমবঙ্গ জুড়ে, তাদের কোনো আইডেন্টিটি নেই। তো এই জায়গাগুলোই আমরা ধরবার চেষ্টা করি। এগুলো তো পলিটিক্যাল কাজই বলতে পারে। একটা বিষয় কানাঘুষা বলা হয়, সেটা হচ্ছে যে আপনারা নাকি আলাদা তাদের তো বিজেপি বিরোধিতা করে তৃণমূলের সুবিধা করে দেবেন, এই কথাটা মাঝে মধ্যে উঠে আসে। হ্যাঁ, দেখুন, যাদের ভেস্টেড ইন্টারেস্ট থাকবে তারা এই কথাটা বলবে। ধরুন, বিজেপি যখন অভিযোগ আনেন যে তৃণমূলের সুবিধা করে দেওয়া হচ্ছে, আবার যখন হকার উচ্ছেদের আন্দোলন আমরা করলাম, যখন তৃণমূলের বিরুদ্ধে আন্দোলন করলাম, তখন আবার তারা বললেন যে যখন বিজেপি হকার উচ্ছেদ করলো রেলের ওখানে, তখন তোমরা কথা বলছো না কেন? আমরা যদিও ওখানেও কথা বলেছি। তো বিষয় হচ্ছে, এটা যখন যার হাতে লাগে, আমরা সাধারণ মানুষের হয়ে কথা বলছি। যে সাধারণ মানুষের হয়ে যখন যে কথা বলেন না, যে কথাগুলো উঠে আসে না রাজনৈতিক পরিসরে, আমরা সেই কথাগুলোকে, সেই আওয়াজগুলোকে তোলার চেষ্টা করি। আপনারা দেখেছেন যে হকার উচ্ছেদ নিয়ে শান্তিপুরে কোনো দল প্রতিবাদ করেনি, কোনো রাজনৈতিক দল প্রতিবাদ করেনি, আমরা প্রতিবাদ করেছিলাম। লকডাউনে যখন কান ধরে উপোস করানো হচ্ছে, প্রান্তিক মানুষকে হোটেল থেকে কাজ করে ফিরছে, অমুক জায়গা থেকে কাজ করে ফিরছে, তাকে লকডাউনের দোহাই দিয়ে তাকে কান ধরে উপোস করানো হচ্ছে, আমরা প্রশাসনের কাছে গিয়েছি, আমরা সেই কৈফিয়ত তাদের কাছে চেয়েছি যে গণতান্ত্রিক পদ্ধতিতে প্রশাসন কাউকে কোনো একজন ব্যক্তিকে কান ধরে রাস্তায় উপোস করাতে পারে না। এই প্রশ্ন আমরা তুলেছি। আমরা বলেছি যে শুধু চাল ডাল দিয়ে দায়িত্ব ক্ষান্ত করলে হবে না, তাদের অ্যাকাউন্টে টাকা দিতে হবে, কারণ তাদের ওষুধ খরচা আছে, কারণ তাদের পড়াশোনার খরচা আছে, কারণ তাদের ইলেকট্রিক বিল খরচা আছে। শুধু চাল ডাল দিয়ে একটা মানুষের সংসার চলে না। এই দাবিগুলো রাজনৈতিক দলের তোলা উচিত ছিল। তারা তুললে আর আমরা তুলতে যেতাম না, কিন্তু তারা যখন তুলছেন না, যে প্রশ্নগুলো তারা বাইপাস করে যাচ্ছেন, যে প্রশ্নগুলো তারা শুধুমাত্র ভোট রাজনীতির দিকে তাকিয়ে যে প্রশ্নগুলোর দিকে তারা অফ থাকছেন, আমরা সেই প্রশ্নগুলোকে বারবার তোলার চেষ্টা করি। কখনো সেটা তৃণমূল বলে বিজেপির পক্ষে যাচ্ছে, কখনো বিজেপি বলে তৃণমূলের পক্ষে যাচ্ছে। এমনও তো হতে পারে যে ধরুন একটা এই যে নির্বাচন হতে চলেছে, তাতে জনপ্রতিনিধি দেখা গেল 2000 ভোটে হেরফের হয়ে গেল, অর্থাৎ জিতে গেলেন কিংবা হেরে গেলেন। পরবর্তীকালে দেখা গেল সেখানে 4000 ভোট ডিলিটেড আছে, কোনো কারণে পরবর্তীকালে আবারও হতেই পারে। সুপ্রিম কোর্ট সেই শ্রমশক্তিকে যদি শাসকরা ছেটে ফেলতে চান, সেই শ্রমশক্তিকে যদি সস্তার মজুর বানাতে চান, সেই শ্রমশক্তিকে অনিশ্চয়তার মধ্যে ফেলে তাদের বেনাগরিকত্বের একটা অনিশ্চয়তা তাদের মধ্যে তৈরি করে যদি মজুরি হ্রাস করাতে চান, তাদের একটা অধিকারহীন করে রেখে তাদেরকে একটা দাস বানিয়ে ফেলতে চান, যে তাদের থেকে শ্রম নিংড়ে নেবেন, এইরকম যদি কোনো অভিপ্রায় থাকে তাহলে তারা করবেন। নাহলে দেশের মানুষকে বাদ দিয়ে, মানে সবসময় ভোটের যে সুকুমার সেনের থেকে, যে ভোটের প্রথম নির্বাচন কমিশনার সুকুমার সেন থেকে শুরু করে, এইটার মোটিভ ছিল হচ্ছে ইনক্লুসিভ, অর্থাৎ বেশি লোককে জুড়ে নেওয়া হবে। কিন্তু এখন দেখা যাচ্ছে শুধু বাদ দেওয়ার খেলা চলছে। আপনারা যে শিফটেড ভোটারের ক্ষেত্রে আমাদের একটা কথা আছে, সেটা হচ্ছে প্রথমে কেন এমনটা হলো না যে যেখানে আছে, যার যেখানে আছে ভোটে নাম তুলে নিক, তারপরে দেখা যাচ্ছে যার ডবল নাম হলো তাকে বাদ দিয়ে দেওয়া হলো। কিন্তু যে পরিযায়ী শ্রমিক দেখা যাচ্ছে কেরলে দীর্ঘদিন ধরে আছে, এখান থেকে তার নাম কেটে গেল, ওখানে তার নাম উঠলো না। এমন আমরা দেখেছি অনেক মানে একদম ধরে দেখেছি যে তাকে ভারতবর্ষের কোনো প্রভিন্সে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, নট ফাউন্ড দেখাচ্ছে। গেল কোথায় তারা? এই খোঁজ তো নির্বাচন কমিশনের করা উচিত ছিল। একটা স্বশাসিত সংস্থা যাদের বেশি করে ইনক্লুড করার কথা ছিল, বেশি মানুষকে ঢুকিয়ে নেওয়ার কথা ছিল, তারা বাদ দিচ্ছে। তাহলে নতুন বছরে তাদের ক্ষেত্রে তো এই মানুষগুলোর মুখে তো হাসি নেই, বরঞ্চ দুশ্চিন্তা গ্রাস করে। অবশ্যই আপনারা তো দেখতে পাচ্ছেন যে মানে তারা বলছেন, তারা দীর্ঘদিনের বলছেন, শুধু না প্রামাণ্য নথি রয়েছে, তারা দীর্ঘদিনের মুসলিম কমিউনিটির মানুষ বেশিরভাগ এখানে দীর্ঘদিন ধরে বসবাস করছেন।
তারা তাদের কাগজপত্র রয়েছে। আর এই যে 11টা কাগজ চাওয়ার যে এই যে জায়গা, এই 11টা কাগজ কেন চাওয়া হচ্ছে? কেন আপনি বলুন, কেন মাধ্যমিকের সার্টিফিকেট একটা মানুষের নাগরিকত্বের প্রমাণ হতে পারে? নাগরিকত্বের প্রমাণ কোনো সার্টিফিকেট হতে পারে না। মাধ্যমিক পাশ করলে সে নাগরিক, আর সে 9 অবধি পড়লে সে নাগরিক নয়। মানে মাধ্যমিক পাশের সার্টিফিকেটটা দিতে পারলো না বলে মূলত খেটে খাওয়া, নিম্নবিত্ত এবং কম লেখাপড়া জানা মানুষের শিকার হবেন, আমরা প্রথম থেকে বলেছিলাম। এবং তাই হয়েছে। যে 11টা কাগজ চাওয়া হচ্ছে কেন? ভোটার কার্ড যেটা নির্বাচন কমিশন নিজেই ইস্যু করেছে, আধার কার্ড যেটা ভারত সরকার নিজেই ইস্যু করেছে, প্যান কার্ড যেটা ভারতবর্ষের আয়কর দপ্তর নিজেই ইস্যু করেছে, রেশন কার্ড যেটা রাজ্য সরকার ইস্যু করেছে, তাহলে এগুলো কি বিদেশের নাগরিকরা পায় নাকি? এইগুলো থাকা সত্ত্বেও মানুষকে এইগুলোকে গ্রাহ্য করা হচ্ছে না। এমন 11টার গাজর ঝুলিয়ে দেওয়া হয়েছে যেটা সাধারণ নিম্নবিত্ত খেটে খাওয়া এবং কম লেখাপড়া জানা মানুষের থাকবে না। এবং বর্তমানে সমস্ত গতিবিধি একজন নাগরিকের সমস্তটাই আধার কার্ডের মাধ্যমে জানা আছে। আধার কার্ড লিঙ্ক করার জন্য একাধিকবার মানুষ লাইনে দাঁড়িয়েছেন। ব্যাংকের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করো, রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করো, তোমার মোবাইল কানেকশনের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করো। তাহলে আধার কার্ড লিঙ্ক করে চোখের মণি নিয়ে, হাতের ছাপ নিয়ে, তাহলে কিসের যাচাই করলেন তারা? তাহলে এখন বলছেন মাধ্যমিক পাস করলে নাগরিক, আর মাধ্যমিক পাস না করলে নাগরিক নয়। পাসপোর্ট থাকলে নাগরিক, না পাসপোর্ট থাকলে নাগরিক নয়। যদিও পাসপোর্ট থাকা সত্ত্বেও লক্ষ লক্ষ লোককে বাদ দিয়ে দেওয়া হচ্ছে। তাহলে আজকে আপনাদের কি হলো? আজকে আমরা সেইটারই একটা প্রতীকী বলতে পারেন, যেটা বাঙালির উৎসবের অনুষ্ঠান, বাঙালির নতুন বছর, হালখাতা, বাঙালির নতুন বছর, নববর্ষের শুরু, একটা বাঙালির কাছে অত্যন্ত একটা আনন্দের দিন। সেইখানে আজকে আমাদের বাংলার 27 লক্ষ মানুষ অনিশ্চয়তায়, উদ্বেগে, উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন। কেউ কেউ আত্মহননের পথ বাঁচছেন, কি করবেন জানেন না। তারা ভয় পাচ্ছেন যে তাদেরকে ডিটেক্ট করা হবে, তাদের ডিটেইন করা হবে, তাদেরকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে কিনা, তাদের নাগরিকত্ব থাকবে কিনা, ব্যাংক অ্যাকাউন্ট থাকবে কিনা, বার্ধক্য ভাতা বিধবা ভাতা পাবে কিনা। তারা একটা চূড়ান্ত অনিশ্চয়তার মধ্যে ভুগছেন এবং তারা নিম্নবিত্ত মানুষ, তাদের কানেকশন নেই। আপনি দেখেছেন যে আন্ডার অ্যাডজুডিকেশনে যারা ছিল, যারা উপরতলার মানুষ, যারা ধনী মানুষ, যাদের রাজনৈতিক কানেকশন আছে, আপনি দেখেছেন যে একজন কংগ্রেস প্রার্থী বা একজন ওই আমজনতার প্রার্থী যে কেচুবুদ্দিন শেখ বা ওই মহতাব শেখ, তারা সুপ্রিম কোর্টে যারা যেতে পারছে, এই অ্যাডজুডিকেশনে সুপ্রিম কোর্টে তারা যেতে পারছে, তাদের কিন্তু আবার চলে আসছে। কিন্তু সুপ্রিম কোর্ট কেন? জেলা জজ কোর্টে যাওয়ার যাদের ক্ষমতা নেই, তারা কোথায় যাবে? তারা নির্বিচারে বাদ করছে, তারা বৈধ কাগজপত্র নিয়ে শুকনো মুখে ঘুরে বেড়াচ্ছে। এ নববর্ষ বাঙালির কাছে অনভিপ্রেত, এ নববর্ষ বাঙালির কাছে অনাকাঙ্ক্ষিত। তাই নাচ গান আবৃত্তির আজকের দিনে আমরা এই নববর্ষকে মাথায় রেখেই এই প্রতিবাদ স্বরূপ আমরা দেখেছেন আমাদের যারা চিত্রকর বন্ধু আছেন তারা ছবি এঁকেছেন, তাদের প্রতিবাদ ছবি এঁকে করেছেন। যারা নাট্যকার বন্ধু আছেন তারা শ্রুতি নাটকের মাধ্যমে তাদের প্রতিবাদ রেখেছেন। যারা আবৃত্তিকার বন্ধুরা আছেন তারা আবৃত্তির মাধ্যমে, এবং আমাদের নাট্যকার বন্ধু যারা আছেন তারা একটি ছোট নাটক, আমাদের কসাই বলে একটি ছোট নাটক ওখানে অভিনীত হয়েছে। এই সবের মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে সম্মিলিতভাবে আজকের দিনটাকে আমরা তাদের প্রতি উৎসর্গ করলাম, যাদের নাম বাদ গেল, যে বাঙালিরা আজকে নববর্ষের প্রথম দিনে, নববর্ষের দিনে ভালো নেই। আর ক্যাপশনটা লেখা ছিল যেটা কালবৈশাখী, যেটা হ্যাঁ, এই উঠে কাটাবি কালবৈশাখী। আর প্রথম লাইনটা কি ছিল? নাচে ওই কালবৈশাখী, কাটাবি কালবৈশাখী। এটা একটি আপনি জানেন একটা বিখ্যাত লাইন। তো কালবৈশাখী এসছে, আপনি যদি প্রতীকী রূপে ধরেন এটা, যে একটা কালবৈশাখী বাঙালির জগতে, আমরা কি এই কালটা বসেই কাটাবো নাকি এর প্রতিবাদ করব? এর প্রতিবাদ তো শুধু আইন আদালতে নয়, প্রতিরোধ, মানুষের যে প্রতিবাদী কণ্ঠ, গণতান্ত্রিক পদ্ধতিতে সুস্থ উপায়ে এই প্রতিবাদ করব, নাকি এই কাল আমরা বসেই কাটাবো? সেই কলটা দিয়ে, সেই ক্যাপশনটা দিয়ে আমরা আজকে প্রতিবাদ আমাদের সংগঠিত করেছি। নাম পরিচয়? প্রসেনজিৎ সাহা, সদস্য, শান্তিপুর জেলা। 30 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, ITI কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, KBM, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে
ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স।